খুব বেশি কথা আমি বাড়াচ্ছি না, তুমি আমাকে অ্যাসাইনমেন্ট আকারে আর তোমরা গ্রুপে যে পোস্ট দিয়েছো যে কেউ একদম বোঝায় লিখে পোস্ট দেবা, পোস্টটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেবা তুমি দিছো কিনা, পোস্ট লেখার পরে তোমার গ্রুপে দিছো কিনা সেটা একটু স্ক্রিনশট আমাকে দেবে। তো অনেকেই আমাকে এসে আমাকে বলবে স্যার আমি পাইনি, স্যার আমি পাইনি, তখন তো আমি বিপদে পড়ে যাবো যে পাইনি, কারণ না পেলে আমি কীভাবে বোঝাতে পারি, এটা কিন্তু পোর্টালে দিতে পারবো না। মেম তো দিয়ে দিছে অলরেডি, তারপরেও হয়তো ভাবতে পারে ম্যাডাম দিয়েছে স্যার তো দেয়নি, বলে একই জিনিস মেনশন করে দিয়েছে, মেনশন করে দিয়েছে, মেনশন করে দিয়েছে। আচ্ছা তাহলে আমরা মেনশন করে দিয়েছে। স্যার আমরা আবার আমাদের গ্রুপে বলে দেবো স্যার পুরো বলে দিই, ঠিক আছে। দাদা ফাইনান্স দিন। সো সাজেশন নিয়ে তোমাদের কোনো রকম কথা নাই, মাথা ব্যথার কারণ আছে কি? না স্যার, খুব মাথা ব্যথার কারণ হওয়ার কথা এগুলো একদম একটা শর্ট জিনিস, ঠিক আছে। এখন আসি আমাদের নিদর্শন মধ্যে এখন শুরু করছিলাম না, আমি শুরু করি। এখন স্যার প্রেজেন্টেশনটা কি স্যার? স্যার এইবারে প্রেজেন্টেশনটা একটু স্যার কি দিলে ভালো হতো স্যার? হ্যাঁ বাদ দিলে পরে না স্যার এটা শর্ট টাইম স্যার প্রেজেন্টেশন দিতে হবে। স্যার ম্যাডাম তো একটা অপশন দিয়েছে প্রেজেন্টেশন না দিয়ে যে অ্যাসাইনমেন্ট দিতেও বলছে। স্যার এটা কি তোর মধ্যে যেখানে একটা অপশন প্রশ্নগুলো অ্যাসাইনমেন্ট আকারে প্রশ্নগুলো দিতে হবে মাস্ট। ঠিক করছেন না? স্যার ওটা লাস্ট অপশন, ওটা না দিলে সব পয়েন্ট ক্যান্সেল। আপনারা একটা ব্যবস্থা করলে স্যার সুবিধা হয়। প্রেজেন্টেশন যে সময় আমরা ব্যয় করব ভিডিও তৈরি করার জন্য হচ্ছে কম সময় আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। উদাহরণ দিয়ে শেখা হবে। আমাদের প্রেজেন্টেশনে যদি প্রেজেন্টেশনটা দিতে হবে, হ্যাঁ প্রেজেন্টেশনটার টপিকগুলো লিখে রাখো। টপিকটা তুমি প্রেজেন্টেশন দিতে পারবে ট্রান্সফর্মারের কোনো টপিকের উপরে, অথবা 3 ফেজ অথবা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপরে। ট্রান্সফর্মার অবলিক ইন্ডাকশন মোটর, 3 ফেজ বা সিঙ্গেল ফেজ, এর ভিতর থেকে তুমি যে কোনো একটা টপিক চুজ করো। তুমি যদি মনে করো ট্রান্সফর্মার টেস্টিং নিয়ে বলতে চাও, ইন দ্যাট কেস ট্রান্সফর্মার টেস্টিং নিয়ে বলো। আবার যদি মনে করো না ট্রান্সফর্মার টেস্টিং নিয়ে বলতে চাই না, আমি ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে বলতে চাই, দেন গো ফর ইট। বুঝতে পারছি? আর যদি 3 ফেজ ইন্ডাকশন মোটরের কথা বলি, ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে বলতে পারো, এর আর যেটা আছে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে বলতে পারো, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এবং 3 ফেজ ইন্ডাকশন মোটর বেসিক পার্থক্য সম্পর্কে বলতে পারো, ঠিক আছে। 3 ফেজ ইন্ডাকশন মোটর কেন সেলফ স্টার্টিং, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কেন সেলফ স্টার্টিং না, সে সম্পর্কে বলতে পারো। বুঝতে পারলো? তো চেষ্টা করো, হ্যাঁ সর্বনিম্ন টাইম রেটিং কত? 5 মিনিট না, হ্যাঁ না 5 থেকে 10 মিনিটের ভিতরে, 5 মিনিটের কম না, 10 মিনিটের বেশি। বুঝতে পারছি? সো একটা ট্রান্সফর্মারের ওয়ার্কিং প্রিন্সিপাল বা এই টেস্টিং খুবই একটা ইজি একটা টপিক, না পারার কোনো কারণ নেই। স্যার পারা যায় স্যার, যে মানে ভিডিওটা তৈরি করতে স্যার ভিডিও তৈরি করতে তুমি একটা র ভিডিও তৈরি করো, তোমার বাসায় বসে ভিডিও তৈরি করো, স্লাইডটা যদি শো নাও হয়, তুমি ল্যাপটপে থাকলো স্লাইডের সামনে, তুমি সেটা প্রেজেন্ট করলে, যেন তোমার কথার ভিতরে দেখে আমি বুঝতে পারি কথাটা ঠিক ছিল, কথার ভিতরে কোনো জড়তা নাই, তুমি উপস্থাপন যেটা করছো সেটা একদম ফ্লুয়েন্সলি সবই ছিল, ফ্লুয়েন্সলি যা হওয়ার কথা তোমার ভিতরে থাকার কথা সেটাই হয়েছে। এই প্রেজেন্টেশন দেওয়ার উদ্দেশ্য ছিল যে তোমরা যদি একটু পড়াশোনা করো ওই টপিক সম্পর্কে, মানে বেসিক যে টপিকটা তোমাকে দেওয়া হবে, প্রেজেন্ট করতে গেলে অবশ্যই এই কোনো একটু পড়তে হয়, নর্মালি তো লাগে ভয় লাগে, কিন্তু তোমার সামনে তো কোনো অডিয়েন্স নেই, 100 জন অডিয়েন্স থাকলে কিন্তু আরো বেশি ভয় পেতে হতো যে আমি কি বলবো, মুখ খুললেই কোনো ভুলভাল কথা বের হয়ে পড়ে কিনা। এখানে তো সেই সুযোগ নেই, তুমি নিজের বাসায় বসে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক রেখো, ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে এটাকে রেকর্ড করো। আবার অনেকে আছে যে স্লাইড শো করে, স্লাইড শো করে স্ক্রিনে ওর ছবিটা দেখায় যায়, সেভাবে পারো। সো এইটা তোমার পরীক্ষার আগ পর্যন্ত সময় থাকবে না, ঠিক আছে। 20 তারিখে পরীক্ষা হলে তুমি 20 তারিখ পর্যন্ত সময় পাবে, কারণ আমি মার্কিংটা করবো হচ্ছে এই প্রেজেন্টেশনের মার্কিং করবো হচ্ছে 20 তারিখে পরে গিয়ে, তার আগে করবো। তো স্যার সবাইকে বলে দিও যে স্যার বলছে 2টার উপর প্রেজেন্টেশন দিতে পারো, একটা হচ্ছে ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে ট্রান্সফর্মার। এর থেকে যে কোনো একটা টপিক চুজ করো, 5 to 10 মিনিটসের একটা প্রেজেন্টেশন প্রেজেন্ট করো, তাহলে হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট করতে গেলে তার বেশি সময় লাগবে, না অনেক বেশি সময় লাগবে। প্রেজেন্টেশন দেওয়ার আগে তুমি কি প্রেজেন্ট করবা সেই জিনিসটা শুধু একটু গোছাই লিখতে হবে, আগ
আগেই গুছাই লিখে ফেলো, সুন্দর করে লিখবা। যদি মনে করো যে একদম মনে থাকছে না, তাহলে সামনে রাখো, কিছুতে একটু স্ট্যান্ডে দিয়ে রাখো, তারপরে প্রেজেন্ট করো। যেন আমি বুঝতে না পারি স্ট্যান্ডে আছে, এমন করে প্রেজেন্ট করো। 5 মিনিটের কোনো একটা ব্যাপার না, 5 থেকে 10 মিনিট, মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। এটা দেখে আমার খবর হয়ে যাবে। 10টা স্লাইড করব স্যার, 10টা স্লাইড। না 10টা স্লাইড না, 10টা স্লাইড করতে স্লাইড 1 মিনিট করে বললে 10 মিনিট। তবে স্টার্টিং এবং এন্ডিংটা যেন একটু ভালো হয়, এবং শেষে এই কোশ্চেন করা যাবে কিনা আমরা একটা স্লাইড আপ করে দেখুন, যে চাইলে আপনারা আমাকে কমেন্টস বক্সে কোশ্চেন করতে পারেন, ইফ ইউ হ্যাভ এনি ক্যারি অ্যাবাউট দিস টপিক। তাহলে যদি কেউ করে কমেন্ট করতে পারে, ভালো বললে ভালো বলতে পারে, আর কোথাও জড়তা থাকলে ভাই ওইখানটায় কি সিলেক্ট যদি বলতে, এরকম হয় না নর্মালি, আমি দেখিনি এখনো এটাকে খুব বেশি ইফিসিয়েন্ট একটা ওয়ে আমার মনে হচ্ছে না, তারপরেও এটা চালু আছে। যাক, আমরা একটু আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে কথা বলি। আমরা শুরুতে হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর সম্পর্কে পড়বো। এটা আমরা নর্মালি সিঙ্গেল ফেজ পড়তে পারতাম, কিন্তু 3 ফেজই আগে পড়াবো, কারণ 3 ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে সেলফ স্টার্টিং মোটর। এটাকে স্টার্ট করার জন্য আলাদা কোনো আমার মেকানিজম ইউজ করতে হয় না, আমি জাস্ট কয়েলকে যদি কানেক্ট করতে পারি এ অটোমেটিকলি স্টার্ট হয়। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নট সেলফ স্টার্টিং মোটর। এটাকে স্টার্ট করার জন্য আলাদা করে বাইপাস ক্যাপাসিটর ইউজ করতে হয় সিরিজে। দেখছো না পাশাপাশি যে পাম্প আছে, ওই ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলেও ওইটা ঘুরবে না, ওটা ঘুরবে না, ঘুরলে বড় মোটর অনেক গরম হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, অনেক গরম হয়ে যাবে, মোটরটাকে তখন আমার পুড়িয়ে যেতে পারে, বার্ন হয়ে যেতে পারে। এই জন্য আমি 3 ফেজ ইন্ডাকশন মোটর যদি পড়াই ফেলি, সিঙ্গেল ফেজটা বুঝতে একটু সহজ হবে। আমি চেষ্টা করবো সিঙ্গেলটা পড়িয়ে দেওয়ার জন্য। তার জন্য আমরা কয় সপ্তাহ পাবো? 2 সপ্তাহ পাবো হয়তো ম্যাক্সিমাম। তোমাদের পরে তো ইয়ে আছে, ল্যাব টেস্ট আছে, ল্যাব টেস্ট ভাইভা আছে, ল্যাবের পরীক্ষা আছে। আচ্ছা, 3 ফেজ ইন্ডাকশন মোটরের একটা ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে যেটা বলছে, তার আগে আমি দেখাই আসি। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর মূলত যদি সবগুলো পার্ট আমি একবারে দেখাইতে চাই, তাহলে ইন্ডাকশন মোটরে এতগুলো পার্ট থাকে। শুরুর জন্য আমি বলে দিই, এটাকে বলা হয় এই যে চারপাশে যে আউটার পেরিফেরি থাকে, এটাকে বলা হয় স্টেটর, স্ট্যাটিক অবস্থায় থাকে। এখানে কয়েল 3 ফেজ উইন্ডিং বসানো থাকে, আর ভিতরের দিকে একটা রোটর থাকে, ভিতরের দিকে একটা রোটর থাকে। এই রোটর বার, এটা হচ্ছে শেপ, এই শেপের উপরে রোটরটা কানেক্টেড থাকে। আর এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ 3 ফেজ উইন্ডিং, এই উইন্ডিংটা পুরো চারপাশে ঘোরানো থাকে, 3 ফেজ উইন্ডিং দেওয়া থাকে। কি করা হয়, এই যে জাংশন বক্স আছে, এই বক্সে 3 ফেজ সাপ্লাই দেওয়া হয়। এই 3 ফেজ সাপ্লাই যদি এখানে দেই, তাহলে এই রোটরটা আস্তে আস্তে মুভ করার চেষ্টা করে। ওকে, কিভাবে মুভ করে একটু পরে দেখব। এই কথাগুলো হচ্ছে প্রথম স্লাইডে বলা আছে যে 3 ফেজ ইন্ডাকশন মোটর কি জিনিস, এই ইন্ট্রোডাকশন বলা আছে। 3 ফেজ ইন্ডাকশন মোটর হলে তার 3 ফেজ উইন্ডিং থাকে। 3 ফেজ ইন্ডাকশন মোটর মানে হচ্ছে এখানে 3টা ফেজ থাকে। মানে এই ইন্ডাকশন মোটর ইউজ করতে গেলে কিন্তু অবশ্যই মাস্ট তোমার একটা 3 ফেজ লাইন থাকতে হবে। 3 ফেজ লাইন ছাড়াও এটা করা যায়, কিন্তু খুব বেশি এফিশিয়েন্ট হয় না, অনেক ব্যয়বহুল হয়। অন্য ইউজ করতে ফেজ শিফটের জন্য আলাদা ডিভাইস ইউজ করতে হয়। নরমালি যেখানে 3 ফেজ লাইন থাকে সেখানে 3 ফেজ ইন্ডাকশন মোটর আমরা ইউজ করি। তো এটা 3 ফেজ সাপ্লাই দিতে হয় স্টেটরে। এই দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টেটর যে স্ট্যাটিক অবস্থায় থাকে, আর একটা থাকে হচ্ছে রোটর। রোটর হচ্ছে সবসময় ঘোরে। ওকে, এই ট্রান্সফর্মারকে এই ইন্ডাকশন মোটরকে ওয়ান টাইপ অফ ট্রান্সফর্মার বলা যেতে পারে। এটা ইন্ডাকশন মোটর আর ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল মোটামুটি সেম। ইন্ডাকশন মোটর ইজ ওয়ান কাইন্ড অফ ট্রান্সফর্মার, আর এর বেসিক পার্থক্য হচ্ছে ট্রান্সফর্মারের সেকেন্ডারি যে উইন্ডিং আছে, এটা কিন্তু আমার স্ট্যাটিক ছিল, মানে ঘোরাঘুরি করতো না, স্থির অবস্থায় থাকে। ট্রান্সফর্মার কোনো মুভিং পার্ট আছে? মুভিং পার্ট তো নেই। কিন্তু ইন্ডাকশন মোটরের সেকেন্ডারিটা একটা মুভ করে, এবং সেকেন্ডারি যে পার্টটা থাকে এটাকে শর্ট করে দেওয়া হয়। তো ইন্ডাকশন মোটরের যে আমি যদি চিন্তা করি, এরকম তোমার একটা সিঙ্গেল ফেজের কথা যদি চিন্তা করি আমি ট্রান্সফর্মারের ক্ষেত্রে, সো ট্রান্সফর্মার এখানে একটা উইন্ডিং থাকে, এখানে একটা উইন্ডিং থাকে, এখানে রেজিস্ট্যান্স থাকে, এখানে রিঅ্যাক্ট্যান্স থাকে, আর এই পার্টটা এটা শর্ট করে দেয়, এই পার্টটা এটা শর্ট করে দেয়। সিমিলারলি ট্রান্সফর্মারের এরকম থাকবে, এই পার্টটা স্ট্যাটিক থাকবে। ওকে, কিন্তু এই পার্টটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ঘোরে, রোটেট করতে থাকে। কিভাবে ঘোরে সেটা দেখবো, কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল একদম ট্রান্সফর্মারের মতো সেম। ওকে,
ট্রান্সফরমারের সাথে বেসিক আর একটা পার্থক্য হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে লোড লাগানো যায়, এর সেকেন্ডারিতে আমি লোড লাগাইতে পারবো না, নরমালি সেকেন্ডারিটা শর্ট করে দেওয়া হয়, আলাদা করে লোড লাগানোর কোনো সুযোগ নেই, কিন্তু ট্রান্সফরমারে সেই লোড লাগানোর সুযোগ আছে। সো যদি কেউ তোমাকে বলে যে ট্রান্সফরমার আর ইন্ডাকশন মোটরের পার্থক্যটা কি, পার্থক্য খুব বেশি নাই। ইন্ডাকশন মোটর এক প্রকার ট্রান্সফরমার, কিন্তু ইন্ডাকশন মোটরের সেকেন্ডারি কয়েলটা সবসময় শর্ট করা থাকে, সেকেন্ডারি কয়েলটা সবসময় শর্ট করা থাকে, এবং সেকেন্ডারি যে উইন্ডিংটা থাকবে এটা সবসময় রোটেট করবে, এটুকুই পার্থক্য, এছাড়া আর এর কোনো পার্থক্য নেই। সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউসড হওয়া, কারেন্ট ইনডিউসড হওয়া সেম প্রিন্সিপাল হবে, সে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে হয়। ট্রান্সফরমার তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে হয়েছে, আর ইন্ডাকশন মোটর নাম দেওয়ার এর একটাও কারণ আছে যে এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে পাওয়ারটাকে ট্রান্সফার করে। কারণ এই যে এই যে 3 ফেজ উইন্ডিং আমার স্টেটরে বসানো ছিল, এর সঙ্গে তো কোনো কানেকশন ছিল না, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল কোনো কানেকশন নেই। সো পাওয়ারটা যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে। সো ইন্ডাকশন মোটরের নামকরণ করা হয়েছে এখান থেকে, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে পাওয়ারটা ট্রান্সফার হয়, এই জন্য এই মোটরটার নাম হচ্ছে ইন্ডাকশন মোটর। ঠিক আছে? যদি কেউ বলে তোমাকে কোনো কোশ্চেন করে থাকে কোথাও যে বেসিক ডিফারেন্স বিটুইন এ ইন্ডাকশন মোটর এন্ড এ ট্রান্সফরমার, দেন ইউ হ্যাভ টু রাইট দিস পয়েন্টস। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে মানে খুব বেশি এই ইন্ডাকশন মোটর ইউজ হয়, মানে ইন্ডাস্ট্রি ইন্ডাকশন মোটর ছাড়া চলে না, কোনো ইন্ডাস্ট্রি ইন্ডাকশন মোটর ছাড়া চলবে না। আমার মোটামুটি অ্যারাউন্ড 60 থেকে 70% পাওয়ার ওয়ার্ল্ডের যে কোনো এনার্জি প্রোডাকশন হচ্ছে তার 60 থেকে 70 পাওয়ার এই ইন্ডাকশন মোটরই খেয়ে ফেলে। জিনিসটা কতটা পপুলার বুঝতে পারছো? আমি কিন্তু ডিসি মোটর ইউজ করতেছি না, বা সিনক্রোনাস মোটর ইউজ করতেছি না, আমি ইউজ করতেছি ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর ইউজ করার জন্য কিছু কারণ আছে, তার কিছু অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইন্ডাকশন মোটরের অ্যাডভান্টেজ, বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা সহজে নষ্ট, তুমি চাইলেও খুব বেশি ঝামেলা যদি করে ফেলো তাহলে নর্মালি এটা খুব বেশি নষ্ট করা সম্ভব না। ওকে, ঠিকঠাক চলতে পারে। ডিসি মোটরের ক্ষেত্রে আমি সবসময় ডিসি মোটরের সাথে পার্থক্যটা করব, ডিসি মোটরের ক্ষেত্রে ব্রাশ লাগে, ব্রাশলেস ডিসি মোটরও আছে কিন্তু তার মেকানিজম একটু ভিন্ন। সো যদি আমি ব্রাশ ইউজ করতাম, সেই ব্রাশটাকে মেনটেন করা খুব ঝামেলা, ব্রাশটাকে মেনটেন করা কিন্তু খুবই ঝামেলা, ব্রাশ নষ্ট হয়ে গেলে আবার ব্রাশ কার্বনের ব্রাশ লাগাইতে গেলে বহু ঝামেলা। কিন্তু এই ইন্ডাকশন মোটর এর বালাই কোনো ঝামেলা নেই, সেকেন্ডারি উইন্ডিংটাকে জাস্ট শর্ট করে দেয়, এবং ইন্ডাকশন মোটরের দাম ডিসি মোটরের দামের থেকে অনেকটা কম, এটা অনেক বেশি রিলায়েবল, এর অনেক ইজি কন্ট্রোল করা যায়, মানে তুমি যে কোনো জায়গায় পাতায় রেখে আসলে নষ্ট হবে না, তুমি রিলাই করতে পারো। ওকে, এটার দাম খুব কম, সেই কথাটা বলছে চিপেস্ট মোটর, আমার মেইনটেনেন্সের খুব বেশি প্রয়োজন হয় না, রুট এন্ড রিকোয়ার লেস মেইনটেনেন্স, আর এর ডিজাইনও খুব সিম্পল, ডিসি মোটরের মতো তো জটিল ডিজাইন না, খুব সহজে ইন্ডাকশন মোটর বানানো যায়। অপারেশনের রিলায়েবিলিটি আছে, আর এর এফিশিয়েন্সি খুবই হাই, কারণ ট্রান্সফরমারের এফিশিয়েন্সি আমি পড়িয়েছি কি 99 থেকে 98% এরকম বলছিলাম, যে 95 এর উপরে থাকে এফিশিয়েন্সি। সো ইন্ডাকশন মোটরের এফিশিয়েন্সি অনেক বেশি হাই, এর ইজি কন্ট্রোল করা যায়। ইন্ডাকশন মোটরের স্পিডটাকে আমি চাইলে ফ্রিকোয়েন্সি দিয়ে খুব ভালো করে কন্ট্রোল করতে পারি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি যেটা VFD বলা হয়, এটাকে ফুল লোড, যদি ফুল লোডেও দেই এর স্পিডটা মোটামুটি খুব বেশি ড্রপ করে না, এবং কনস্ট্যান্ট স্পিডেই চলে, মোটামুটি একটু মানে ড্রপ করলেও সামান্য ড্রপ করে। সো এই স্পিডটা মোটামুটি কনস্ট্যান্ট স্পিড পাওয়া হয়। এইগুলো হচ্ছে ইন্ডাকশন মোটরের অ্যাডভান্টেজ। তোমাকে যদি বলা হয় ইন্ডাকশন মোটর কেন আমি ইউজ করবো, যে কথা যদি বলছিলাম যে কেন মানুষ ইন্ডাকশন মোটর ইউজ করবে, তার কারণগুলো কেন বলা হলো যে এই কারণে। এর কিছু অসুবিধা আছে, ইন্ডাকশন মোটরের কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে এর স্পিডটা আমি কন্ট্রোল করতে পারি মেকানিজম, আমার ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার ইউজ করতে হবে, অথবা পোল কম বেশি করতে হবে, একটা মেকানিজম ইউজ করতে হয়। তা যদি ইউজ না করি তাহলে ইট শুড বি এ কনস্ট্যান্ট স্পিড মোটর, এই স্পিডটাকে সহজে কন্ট্রোল করা যায় না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে আমার অ্যাপ্লিকেশনের উপর। যেখানে স্পিডটা খুব ভালো করে কন্ট্রোল করা দরকার, সেখানে এই মোটর দিয়ে আমি সহজে স্পিড কন্ট্রোল করতে পারবো না উইদাউট এনি
অক্সিলারি ডিভাইস। কোনো অক্সিলারি ডিভাইস ছাড়া এর স্পিডটাকে কন্ট্রোল করা সহজ হবে, এইটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা বলছে যে ইন্ডাকশন মোটরের একটা স্টার্টিং টর্ক নিয়ে একটা ইস্যু আছে। এর স্টার্টিং টর্কটা খুব বেশি ভালো দেয় না কম্পেয়ার টু ডিসি শান্ট মোটর। আর একটা মোটর আছে ডিসি শান্ট মোটর নামে। ডিসি শান্ট মোটরের স্টার্টিং টর্ক অনেক হাই, যেটা এই ইন্ডাকশন মোটর ওর সঙ্গে পারে না। সো এই দুইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, বাকি সবগুলোই অ্যাডভান্টেজ। ওই ডিসি শান্ট মোটর আমাদের চালাইতে গেলে যে কোনো মেকানিজম দরকার, এসি কে ডিসি করবো, সেই ডিসি দিয়ে মোটর চালাবো, তারপরে আবার কার্বন ব্রাশ ইউজ করবো, বহুত ঝামেলা আছে। ঠিক আছে, এই জন্য সব জায়গায় দেখবা ইন্ডাকশন মোটরই ইউজ হয়। ইন্ডাকশন মোটরের ক্লাসিফিকেশন যদি করি, এটা নরমাল যদি ক্লাসিফিকেশন করি, তাহলে এর যে রোটরের কথা বললাম, যে রোটর যেটা ঘোরে সবসময়, রোটরের উপর বেস করে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, আর ফেজের উপর বেস করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, একটা হচ্ছে থ্রি ফেজ, একটু নরমাল জিনিস। আর রোটরের উপর বেস করে যদি চিন্তা করি, রোটর হয় দুই ধরনের, একটা হচ্ছে ওন্ড টাইপ রোটর, আর একটা হচ্ছে স্কোয়ারেল কেজ রোটর। একটু পরে এটা নিয়ে আলোচনা করবো যে ওন্ড টাইপ কেমন বা স্কোয়ারেল কেজটা কেমন। সো অধিকাংশ ক্ষেত্রে স্কোয়ারেল কেজ ব্যবহার করে। যদি ওন্ড টাইপ রোটর ব্যবহার করি, সেক্ষেত্রে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেই কথাটা আমরা একটু সামনে করব। সো ক্লাসিফিকেশন হতে পারে তার ফেজের উপরে, আর এটা হতে পারে তার রোটর কানেকশনের উপরে। ওকে, এই দুই ধরনের ক্লাসিফিকেশন ইন্ডাকশন মোটর হতে পারে। সো ইন্ডাকশন মোটরে আমার কি কি আছে, এখানে বাংলা দেওয়া আছে টোটাল একটা ইন্ডাকশন মোটরে কি কি থাকতে পারে তার ডিটেইলস বলা আছে। আমি ডিটেইলস এত না বললাম, তোমরা একটু দেখে নিও। সো মেইন পার্ট হচ্ছে এই থ্রি ফেজ উইন্ডিং থাকবে, যেটা হচ্ছে স্টেটরে থাকবে, আর একটা হচ্ছে রোটর থাকবে, একটা যেটা ঘুরবে সবসময়। এখানে থ্রি ফেজ রোটর হতে পারে বা আমার সিঙ্গেল বারও হতে পারে। ওকে, টু মেইন পার্টস, একটা বলা হলো স্টেটর আর একটা হচ্ছে রোটর। এখন আমরা স্টেটরটা কিভাবে বানাই সেই সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। স্টেটরটা হচ্ছে মানে একটা ফাঁকা ফোকা, সিলিন্ড্রিক্যাল একটা ফাঁকা জায়গা, মানে একটা সিলিন্ডারের মতো। সিলিন্ডারের চারপাশে এরকম করে খাস কাটা থাকবে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার স্টেটর। সো লেমিনেটেড স্টিল শীট ব্যবহার করা, কি করা হয়? লেমিনেটেড স্টিল শীট ব্যবহার করা হয়। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে স্ট্যান্ড একটা, কিন্তু এটা কিন্তু একটা না, এটাকে খুলে আলাদা আলাদা করা যায়। সো এই যে স্টেটর থাকে, এই স্টেটরের ভিতরে এটা ঢোকানো থাকে। সো এটা চাইলে খোলা বা বের করা যাবে, যদি চাই এটাকে বের করতে। ওকে, সো এইটাকে একটু এলাবোরেট করে এখানে দেখানো হয়েছে। টেনে যদি আমি একটু বলাই ফেলি স্প্রিং এর মতো, এই শীটটা দেখতে পাচ্ছ তো, এই শীটের মাঝখানে লেমিনেশন দেওয়া থাকে। ট্রান্সফরমারও কিন্তু একই কাজ করেছি, কোরকে আমি স্প্লিট করে কেটেছিলাম, কারণ ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস আমি কমাইতে চেয়েছিলাম। এখানেও সেম জিনিস, আমি যদি এটাকে একদম এরকম বাল্ক রাখতাম না কেটে কেটে, তাহলে ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লসের জন্য মোটর অনেক বেশি গরম হতো। সেটাকে রোধ করার জন্য আমি মাঝে ইনসুলেশন ব্যবহার করেছি। আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো, এখানে আমি থ্রি ফেজ উইন্ডিং বসাবো। এটা হচ্ছে নরমালি আমার জোরে থাকবে, বেজোরে থাকবে না কখনো। ওকে, স্লট নাম্বার অফ স্লট নির্ভর করবে আমি কতগুলো উইন্ডিং দিব তার উপর নির্ভর করবে। স্লটের একটা আলাদা হিসাব আছে, সেটা আমি না। সো কিন্তু এগুলো অবশ্যই জোর সংখ্যা হবে, স্লটগুলো কখনো বেজোর সংখ্যায় হবে না। ওকে, তাহলে এলিমিনেশন করা হয় কেন? এলিমিনেশন করা হয় ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লসটা কমানোর জন্য এই এলিমিনেশনটা করা হয়। দেখতে বাল্ব মনে হলেও টান দিয়ে বের করলে দেখা যাবে যে এখানে এটা করা আছে। এখন আসি রোটরের কথায়। রোটর বলছি হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে স্কোয়ারেল কেজ আর একটা হচ্ছে ওন টাইপ বা থ্রি ফেজ টাইপ। প্রথম আসি স্কোয়ারেল কেজ মোটরের ক্ষেত্রে। স্কোয়ারেল কেজ মানে হচ্ছে কাঠবিড়ালির বাসা। কাঠবিড়ালির বাসা, নরমালি কাঠবিড়ালিকে ট্রেন আপ করার জন্য এই ধরনের কেজ ব্যবহার করা হয়, এই জন্য এটাকে নাম দিয়েছে স্কোয়ারেল কেজ। এই স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবিড়ালি। এটা কি কি করা হয় স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটরের? এইরকম একটা প্রথমে জিনিসটা যদি বলি, আমার রোটরটা নরমালি এরকম হয়, এই ভিডিওটা শেপ থাকে, এই শেপের উপরে রোটর বারগুলো বসানো থাকে। ওকে, শেপের উপরে রোটর বারগুলো আমার বেল্ট দিয়ে আটকানো থাকে।
রোটর বারগুলো যখন দিচ্ছি, রোটর বারের শেষ প্রান্তগুলো আমার এই যে কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর ইউজ করেছি, এই কন্ডাক্টরের শেষ প্রান্তগুলো আমি শর্ট করে দিই নরমালি মেটাল শীট দিয়ে। এটাকে বলে মেটাল রিং, এল রিং বলা হয়। এই রিং যদি ইউজ না করি তাহলে ইন্ডাকশন মোটর কখনোই ঘুরবে না। এই রিংটা যদি আমি প্লাস্টিকের ইউজ করি তাহলে কোনোদিনও ইন্ডাকশন মোটর ঘুরবে না, কারণ এই রিংটা করাচ্ছি যাতে এর ভিতরে যে কারেন্টটা তৈরি হবে সেটা যেন সার্কুলেট করতে পারে। এর ভিতরে যে ভোল্টেজের জন্য যে কারেন্টটা তৈরি হবে, শর্ট পাথ না হলে তো কারেন্ট যাবে না, শর্ট পাথ না হলে কারেন্ট যাবে না, যার জন্য আমি এল রিং ব্যবহার করি। এল রিং দিয়ে পুরো পাথটাকে শর্ট করে দিই, সো ভোল্টেজ তৈরি হলে যেন কারেন্টটা সার্কুলেট করতে পারে। ওকে, এই ভিতরটা নরমালি ফাঁকা ছিল, নরমালি ভিতরটা ফাঁকা ছিল, কিন্তু ফাঁকা থাকা অবস্থায় এখানে যদি কারেন্ট চলতো তাহলে অনেক বেশি লিকেজ ফ্লাক্স তৈরি হতো, যেটা আমার লস করে ফেলতো। সেই লসটাকে আবারও রোধ করার জন্য এই রকম একটা, ওইটাকে তুলে এরকম দেখাচ্ছে, স্টিল লেমিনেটেড স্টিল শীট ব্যবহার করেছি। লেমিনেটেড স্টিল শীটের কিছু কিছু মাঝে ছিদ্র রেখেছি, এই ছিদ্রগুলো দিয়ে আমি হচ্ছে রডগুলো ঢুকিয়ে দিই। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ছিদ্রগুলো দিয়ে একটা রড ঢোকাবো, ঢোকানোর পর সবগুলো ঢোকানো হয়ে গেল, দুই পাশে এল রিং দিয়ে এঁটে দেবো। তারপরে এই যে এখানে রডটা ঢোকাইলে ফ্লাক্স যেটা তৈরি হবে খুব সহজেই এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে পারে, কোনো বেশি লস হবে না। এখানেও একই, এই শীটগুলো স্লাইস করে কাটা থাকে, শীটগুলো স্লাইস করে কাটা থাকে, কারণ এখানেও ইডি কারেন্ট লস বা হিস্টেসিস লস হতে পারে, সেটাকে কমানোর জন্য এই কাজটা করা হচ্ছে। এটা এই টোটাল জিনিসটাকে এই শেপের উপরে বসানো। শেপ এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার পাওয়ার প্রোডাকশন করে, এই পাওয়ার প্রোডাকশন করলে এই শেপটা আলটিমেটলি ঘোরে, বুঝতে পারলো? সো এটাকে বলা হয় স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর। এর রোটরের উপর বেস করে নামকরণ করা হচ্ছে, কারণ দেখতে কাঠবিড়ালির বাসার মতো। এখন আসি কোন টাইপ বা 3 ফেজ টাইপ রোটর কেমন হতে পারে। এইটা কেন আমি ব্যবহার করব সেটা আগে জানা জরুরি। আমি একটু আগে বলেছি যে 3 ফেজ ইন্ডাকশন মোটরের আমার স্টার্টিং টর্কটা একটু দুর্বল, মানে একটু লোড নিয়ে স্টার্ট করতে গেলে একটু ঝামেলা তৈরি হয়, স্টার্টিং টর্কটা ভালো পাওয়া যায় না, তার উপরে অনেক বেশি কারেন্ট আসে। তাই জন্য ইন্ডাকশন মোটর অন করলে ধাপ করে একটা ভোল্টেজ ড্রপ হয়, লাইনটা ব্লিঙ্ক করে উঠে করে না। যদি একটু বড় ইন্ডাকশন মোটর অন করতে যাই লাইনটা একটু ব্লিঙ্ক করে, কারণ স্টার্টিং টর্ক ভালো না, তারপর আবার কারেন্টটা টানে বেশি, যেহেতু লাইনে কারেন্ট বেশি চলে আসে লাইনে ভোল্টেজ ড্রপ বেশি হয়ে যায়। সো এই আমাদের ইলেকট্রিক ভোল্টেজ কমে গেলে আলো তো ডিম হয়েই যাবে, এই জন্য এই লাইনটা দেয়। এখন এই স্টার্টিং টর্কটাকে একটু বাড়ানোর জন্য, বা ম্যাক্সিমাম টর্কটাকে বাড়ানোর জন্য, ম্যাক্সিমাম টর্ক কোথায় পাবো, স্টার্টিং এ পাবো নাকি রানিং এ পাবো, এটা আমি কন্ট্রোল করতে পারি। যদি আমি একটা কাজ চিন্তা করি, এদিকে টর্ক, এদিকে হচ্ছে স্পিড। ওকে, যদি গ্রাফটা আমি তৈরি করার চেষ্টা করি এরকম মানে দেখতে আমরা অনেক। ওকে, সো এর টর্ক আস্তে আস্তে স্পিডের সঙ্গে আস্তে আস্তে বাড়তেছে। সো এইখানে গিয়ে ধরলাম আমি একটা ম্যাক্সিমাম টর্ক পেয়েছি, ম্যাক্সিমাম টর্ক। এই ম্যাক্সিমাম টর্কের পজিশনটা আমি চাইলে শুরুর দিকে আনতে পারি, আমি যদি কিছু মেকানিজম ইউজ করি। এই রেজিস্ট্যান্সটা আমি চাইলে এই 3 ফেজ ইন্ডাকশন মোটরে স্লিপ রিং থাকে, 3টা আলাদা আলাদা রিং থাকে। এই 3টা আলাদা আলাদা রিংয়ে চাইলে আমি বাইরে থেকে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি। এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করলে এই ম্যাক্সিমাম টর্ক আমি রানিং এ পাবো না স্টার্টিং এ পাবো, সেই জিনিসটা শিফট হয়ে যায়। সেই জিনিসটা এই ম্যাক্সিমাম টর্কটা আমি স্টার্টিং এ পেতে পারি, যাতে মোটরটা একদম ম্যাক্সিমাম টর্ক নিয়ে স্টার্ট হয়, দ্রুত রান হতে পারে। এই কারণে এই স্লিপ রিং ব্যবহার করা হয়। সো নরমাল কন্ডিশনে স্টার্টিং এর সময় এখানে রেজিস্ট্যান্স অ্যাড করে দেই, রেজিস্ট্যান্স অ্যাড করে কি স্টার্ট করি, তো যখন মোটর ফুল রানিং এ চলে আসে তখন আবার এই রেজিস্ট্যান্সগুলোকে খুলে ফেলি, খুলে 3টা স্লিপকে অ্যাড করে দিই, মানে 3টা ফেজকে শর্ট করে দিই। এই কারণে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এটা করা সম্ভব না। এই জন্য এটা স্পেশাল নাম দিয়েছে 3 ফেজ টাইপ রোটর অথবা ওন টাইপ রোটর, WOUND, ওন টাইপ রোটর। বোঝা গেল?
সো এই টাইপের ইন্ডাকশন মোটর ইউজ করা হয় যেখানে স্টার্টিংয়ে অনেক বেশি টর্কের দরকার, না হলে আমি এটা ইউজ করবো, এটা খরচা অনেক বেশি, অনেক ব্যয়বহুল, মেনটেন্স করাও ঝামেলা আছে, তাই না? স্লিপ রিং যেহেতু আছে। একটু ধৈর্য দরকার, আমার কথাগুলো একটু শোনো, কারণ প্রবলেম মোটরগুলো তো পড়ানো, একটু শুনে যাও যাতে একটু মনে থাকে। তো আমি ম্যাথমেটিক্স কিছু পড়াচ্ছি, জাস্ট তোমার একটা নলেজ দিচ্ছি যে গল্প আকারে এই নলেজটা এরকম হতে পারে, আসলে তুমি এগুলো দেখবে কখনো না কখনো। এখন আসি এই ইন্ডাকশন মোটরের আমি কনস্ট্রাকশন কীভাবে বানাই, আমি তার একটু ধারণা পেয়েছি যে একটা ইন্ডাকশন মোটর কীভাবে বানানো যায়, একটা ইন্ডাকশন মোটর রোটর কত ধরনের হতে পারে বা রোটরগুলোর কনফিগারেশন কী হতে পারে। এখন এই ইন্ডাকশন মোটর অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে এই জিনিসটা বোঝা খুবই দ্রুত ব্যাপার, কিন্তু আমি যখন বলবো মনে হবে একদম সিম্পল। তোমাকে যদি আমি এর ম্যাথমেটিক্যালি বলা বোঝানোর চেষ্টা করি এটা কীভাবে কাজ করে, তোমার মাথা ঘুরে যাবে। সো আমি ওই দিকে একটু কম যাব, আমি জাস্ট থিওরি আগে একটু বোঝানোর চেষ্টা করব, যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা একটু বোঝানোর চেষ্টা করব। আমার একটা ইন্ডাকশন মোটর এখানে আছে, আমি এর ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু বুঝতে যাচ্ছি। ওকে, আমার এখানে 3 ফেজ স্টেটর আছে, 3 ফেজ স্টেটর আমি কি করব, 3টা ফেজ নিয়ে এসে একে লাইন দিয়ে দেব। ওকে, 3 ফেজ ইন্ডাকশন মোটরে 3টা ফেজ লাইন দিতে পারি। এই যে 3 ফেজ উইন্ডিং স্টেটরে আছে, এ কি করবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। কি করবে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। 3 ফেজ উইন্ডিং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে যে মনে হচ্ছে এরকম ঘুরতেছে ঘুরতেছে, কখনো এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে, এরকম করে মানে খুব স্পিডে ঘুরবে। এটা যদি এখান থেকে এখানে যায় তাহলে ঘুরছে মনে হবে না? সো একটা জিনিস এরকম করে ঘুরছে। সো এখানে সাপ্লাই যখনই আমি ইনপুট করব তখন এই 3 ফেজ সাপ্লাইয়ের কারণে, এটা কিন্তু শুধুমাত্র 3 ফেজ সাপ্লাইয়ের কারণে হবে, সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলে ঘটনা ঘটবে না। সো শুধুমাত্র 3 ফেজ সাপ্লাই, 3 ফেজ সাপ্লাই 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে। সো এটা সব 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এই ধরনের সাপ্লাই যখন আমি প্রোভাইড করব তার জন্য একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের দরুন আমি ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নীতি একটা পড়িয়েছিলাম, যে মনে করো একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এই রোটরের চার পাশ দিয়ে ঘুরতেছে, যখন ঘুরবে এই রোটরটা কিন্তু শর্ট সার্কিট করা, রোটরটা কিন্তু শর্ট সার্কিট করা, যখন ঘুরবে একটা নির্দিষ্ট বস্তু এখানে আছে, ঘুরে গেল কেটে ফেলবে না, একটা ফ্লাক্স যখন এখান থেকে এখানে যাচ্ছিল যদি এরকম টান দেয় তাহলে এর যদি কেটে যাবে না। সো একটা আমার ক্লোজ শর্ট সার্কিট পাথ একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে থাকে তাহলে সে একটা ভোল্টেজ ইন্ডিউস করবে। সো এইরকম ভাবে বলা ছিল কন্ডাক্টর ইনসাইড এ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউসড এ ভোল্টেজ। কি বলা হচ্ছে, কন্ডাক্টর ইনসাইড এ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউসড এ ভোল্টেজ। কেন ভোল্টেজ তৈরি করতেছে? কারণ যখনই রোটেট করছে তখনই একে কাট করবে। সো ফ্লাক্সের কম বেশি হলে d∅dt আবার ওই ট্রান্সফরমারের অ্যাকশন d∅dt, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, কাট করা মানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, একটা যাচ্ছে কাট করতেছে, একটা যাচ্ছে কাট করতেছে, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। যখনই ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে এর ভিতরে ভোল্টেজ তৈরি হবে। আর আমি চালাকি করে কি রেখেছি, এই দুইটা পাথকে আমি শর্ট করে রেখেছি, সো কারেন্টটা এখান দিয়ে এদিক দিয়ে যেতে পারে। সো ভোল্টেজ যদি এখানে পজিটিভ হয় এখানে নেগেটিভ হয়, কারেন্টটা এদিক দিয়ে ঘুরে এদিকে চলে আসবে। শর্টকাট দুই পাশে এন রিং দিয়ে দিয়েছো, দুই পাশে এন রিং পরিয়ে দিয়েছি। সো এই রডকে ঢুকে এবার দিয়ে ঘুরিয়ে আবার এখানে ফেরত আসতে পারে। সো তখনই হবে এখানে একটা কারেন্ট তৈরি হবে, ভোল্টেজ তৈরি হয়ে যাবে, কারেন্ট তৈরি হলো। কারেন্ট যদি তৈরি হয় তখন এই রোটরের ভিতরে কারেন্ট তৈরি হওয়া মানে কি, এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, ফ্লাক্স তৈরি হওয়া মানে কি, এখানেও কিছুটা কিন্তু আমার ম্যাগনেট তৈরি হয়ে গেছে। সো সেই ম্যাগনেটটা এই যে রোটেটিং ফিল্ড আছে একে ধরার চেষ্টা করবে, ক্যাচ আপ করার চেষ্টা করবে। যখনই এরকম ঘুরতেছে একে কাট করলো, ভোল্টেজ তৈরি হবে। এর ভিতরে যখন নর্থ পোল থাকবে তখন সামনের পোলটা তো সাউথ পোল হয়ে গেছে, বুঝতে পারছো? তো তখন কি করবে, টান দিবে যে সাউথ পোলকে ধর, সাউথ পোলকে ধর, তাই না? সো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সাউথ পোলকে ধরার চেষ্টা করবে। যখনই ধরার চেষ্টা করবে কিন্তু অনেক স্পিডে ঘুরতেছে, এ সাউথ পোল বরাবর দৌড়াবে, দৌড়াইতে গেলে ঘুরতে শুরু করবে। এটা এতটুকু তো বোঝা গেছে। সো আমি এখন একটা সাপ্লাই দিলাম, সাপ্লাইয়ের দরুন এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এই রোটর বারকে কাট করে ভোল্টেজ তৈরি করে। সেই ভোল্টেজের জন্য এখানে একটা কারেন্ট প্রোডাকশন হয়, সেই কারেন্ট একটা ফ্লাক্স তৈরি করবে, যে ফ্লাক্সটা
এই আমার স্টেটরের ফ্লাক্সকে ধরার চেষ্টা করবে। যখনই ধরার চেষ্টা করবে সে একটা টর্ক পাবে, ধরার জন্য একটা টর্ক সৃষ্টি করবে, সে তাকে ধরার চেষ্টা করবে, সে ঘুরতে শুরু করবে। ওকে না? এটাই হচ্ছে এর মূল প্রিন্সিপাল। এখন এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি তৈরি হয় কিনা সেটা তোমার ভিতরে সন্দেহ থাকতে পারে। সেটা বোঝার জন্য হলো আমাকে ভেক্টর বোঝাইতে হবে, আমি তোমাকে সেটা বোঝাবো না। সেটা আমার ভেক্টর ডায়াগ্রাম দিয়ে তোমাকে বোঝাইতে গেলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তুমি শুধু এটুকু বুঝে রাখো যে যখনই সাপ্লাইটা দিব আমি, তখনই একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যেহেতু কন্ডাক্টর আছে, ও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে যে মূল ফিল্ডটাকে ধরার চেষ্টা করবে। এতটুকু ক্লিয়ার? ইন্ডাকশন মোটরের আরেকটা নাম হতে পারে সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটর না, একটা কন্ডিশন আসতে পারে, এই রোটরটা যে ঘুরছে এটি নর্থ পোল, এটা যদি সাউথ পোল হয়, এটা যদি নর্থ পোল হয়, কি ধরে ফেলবে? ধরে ফেলতে পারবে? যদি ধরে ফেলে তাহলে কন্ডিশন কি হচ্ছে? সিনক্রোনাস তখন সিনক্রোনাস হয়ে যাচ্ছে। এই যে রোটর স্টেটরের যে ফ্লাক্সটা ঘুরছে, এই স্টেটরের ফ্লাক্স যে স্পিডে ঘুরছে সেটাকে বলা হয় সিনক্রোনাস স্পিড। সেটাকে বলা হয় সিনক্রোনাস স্পিড ns। ns হচ্ছে এখানে লেখা আছে সিনক্রোনাস স্পিড। এই স্পিডটা কত হবে তা নির্ভর করবে আমার লাইনের ফ্রিকোয়েন্সি কত, আমার পোল কত, আমার মোটরের কয়টা পোল আমি তৈরি করেছি। সো ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সির পোল এবং পোলের পোল, এর উপর নির্ভর করবে সিনক্রোনাস স্পিডটা কত হবে। এখন রোটর স্টেটরের সিনক্রোনাস স্পিডে ম্যাগনেটিক ফ্লাক্স ঘুরছে, এও রোটর করলো কি সিনক্রোনাস স্পিডে ঘোরার চেষ্টা করবে, একই সঙ্গে ধরে ফেলছে, ক্যাচ আপ করে ফেলছে, ধরে ফেলছে, সিনক্রোনাস স্পিডে ঘুরছে। কিন্তু এর ভিতরে ভোল্টেজ প্রোডাকশনের সূত্র কি ছিল? একে কাট করতে হবে। দুইজন যদি একই সাথে দৌড়ায় কাট হবে? কাট হবে? কোনোদিন কাট হবে? কোনোদিন কাট হবে না। নয় একে বেশি জোরে যেতে হবে, নয় একে বেশি জোরে যেতে হবে, যে কোনো একটা কন্ডিশন হতে হবে। কারণ তুমি যদি কাউকে কেটে চলে যেতে হয়, যদি কেটে চলে যাও, তাহলে নয় ওর থেকে দূরে চলে দ্রুত দৌড়াতে হবে তোমাকে, অথবা ও তোমার থেকে দ্রুত দৌড়ায় চলে আসবে। ঘটনাটা তো এটা হবে। দুইজন যদি সেম রেটে দৌড়াও তাহলে কেউ কাউকে কাট করতে পারবে না, সমান জায়গায় থাকবে। সেই ঘটনায় যদি পৌঁছে যায় একটা ইন্ডাকশন মোটর, তাহলে রোটর বারের ভিতরে আর ভোল্টেজ তৈরি হবে না। কারণ ভোল্টেজ তৈরির জন্য কি বলছিলাম, দুটো যদি সেম স্পিডে ঘোরে তাহলে একটা অপরটার তুলনায় মনে হবে না এটা স্থির আছে, তখন তোকে কাট করবে না। তখন এই সূত্র খাটবে না যে কন্ডাক্টর ইনসাইড এ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড এ ভোল্টেজ, এই সূত্র আর খাটবে না। কারণ দুইজনই স্থির নাই, তখন এ সমান তালে দৌড়াচ্ছে, তখন এর ভিতরে আর ভোল্টেজ তৈরি হবে না। ভোল্টেজ তৈরি না হলে অটোমেটিকলি এর ভিতরে আর ফ্লাক্স তৈরি হবে না। ফ্লাক্স যদি তৈরি না হয় তাহলে ওকে ধরার কোনো আকর্ষণ সে পাবে না। সো ও ডিলে হয়ে যাবে, ও ডিলে হয়ে যাবে। যখনই আবার ডিলে হয়ে যাবে তখনই আবার ওদের ভিতরে কাট করা শুরু করবে, তখন আবার ক্যাচ আপ করা শুরু করবে। এই ঘটনাটা আমরা চোখে দেখতে পারবো না, কিন্তু ইন্ডাকশন মোটর এই কারণে কোনো দিনও সিনক্রোনাস স্পিডে পৌঁছাইতে পারে। আমি চাইলে যে সিনক্রোনাস স্পিড মনে করো 1800 বা 3000 আরপিএম, এই 3000 আরপিএম এ কোনো দিনে পৌঁছাতে পারবো না। আমার হতে পারে 2800 আরপিএম, হতে পারে 2890 আরপিএম, এর বেশি আমি পাবো। সো ইন্ডাকশন মোটরকে এই জন্য বলা হয় সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস না এর স্পিডটা বুঝাইতে পারলাম, কেন সিনক্রোনাস হয় না সেটা বুঝাইতে পারলাম। না তাহলে এই ওয়ার্কিং এখানে বলা আছে দুইটা স্পিডের কথা বললাম, একটা হচ্ছে রোটর স্পিড, একটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। রোটর স্পিডের নাম দেওয়া হচ্ছে নরমালি এন। রোটর এই স্পিডে ঘরে এন আর ও দিতে পারো চাইলে। আর এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড এনএস, এই দুইটা। সো সিনক্রোনাস স্পিড এবং রোটর স্পিডের যদি পার্থক্যটা হয়, এই পার্থক্যটাকে বলা হয় স্লিপ স্পিড। স্লিপ স্পিড এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হবে এনএস মাইনাস এন বা এনআর। ওকে, এটাকে বলা হয় স্লিপ, অর্থাৎ কতটুকু পিছায় আছে আমার রোটর যে পার্টটা আছে কত পার্সেন্ট পিছায় আছে, বুঝতে পারলাম? এটা দিয়ে বোঝা যাচ্ছে স্লিপ। স্লিপ স্পিড, সরি এটাকে এস বলা হয়। স্লিপ স্পিডকে কখনো এস বলা হয় না, স্লিপ স্পিডের নাম স্লিপ স্পিড।
এখন আসি এর থেকে স্লিপের একটা কনসেপ্ট আসবে যে কত পার্সেন্ট সে ল্যাগ করে থাকে। সো ns মাইনাস n ডিভাইডেড বাই ns ইনটু 100%, এটাকে বলা হয় স্লিপ। এটাকে বলা হয় স্লিপ। এটার মান হতে পারে 0 থেকে 1 এর ভিতরে। এটার মান হতে পারবে 0 থেকে 1 এর ভিতরে, কারণ ns মাইনাস n এটা যদি সম্পূর্ণ ns ইকুয়াল টু ns হয় তাহলে স্লিপের মান হচ্ছে 0। সো ns ইকুয়াল টু n হলে তাহলে স্লিপ হয়ে যায় 0, আর যদি n 0 হয়, রোটও 0 হয়, তাহলে স্লিপের মান 1। সো ম্যাক্সিমাম 1, মিনিমাম 0। যদি 1 হয়, স্লিপের মান 1 হয়, তার মানে মোটরটা এখনো ঘুরছে না। স্লিপের মান যদি 1 হয়, মোটর তাহলে এখনো ঘুরছে না, তাই স্ট্যাটিক অবস্থায় আছে। আর স্লিপের মান যদি 0 হয়, তাহলে ইন্ডাকশন মোটর সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে, যদি এটা কখনো হয় না। স্যার এখানে এন্ডটা কি বুঝেছে? এন্ডটা কি? এটা হচ্ছে রোটরের স্পিড, NR nr তুমি বলতে পারো, সমস্যা নেই। ওকে, রোটরের সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিড, এটাকে বলা হয় হচ্ছে আমার স্লিপ। এই স্লিপে অনেক অ্যানালাইসিস আছে। এই স্লিপের উপর বেস করে আমি যে লোড লাগাচ্ছি, লোড লাগালে এটা কিভাবে ডিমান্ডকে মিট করে, সেই জিনিসটা স্লিপ দিয়ে এক্সপ্লেইন করা যায়। সো ইন্ডাকশন মোটর অন লোড এর ওয়ার্কিং প্রিন্সিপালটা আগামী ক্লাসে দেখাবো, যে কিভাবে লোড লাগাইলে স্লিপটা চেঞ্জ হয়ে লোডটাকে মিট করে, মানে লোডের ডিমান্ড পূর্ণ করে। আমি মনে করি 1 টনের একটা জিনিস নাড়াচ্ছি, তখন স্লিপের মান হয়তো 1 ধরনের ছিল। যখন আমি 2 টনের একটা জিনিসকে নাড়াবো, তখন হয়তো স্লিপের মান ভিন্ন পাবো। সো স্লিপটা কম বেশি করে এই লোডের ডিমান্ডটাকে পূর্ণ করে সে। বুঝতে পারলাম? তো আগামী ক্লাসে ইন্ডাকশন মোটর অন লোড কিভাবে কাজ করে, এটা তো নরমাল ওয়ার্কিং প্রিন্সিপাল, অন লোডে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করব। ইন্ডাকশন মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল খুবই কঠিন, একদম ইজি। তুমি যদি 3 ফেজ কয়েল বাইন্ড করে ফেলতে পারো, একটা রোটর দিয়ে ফেলতে পারো, ব্যাস ঘুরে যাবে। এই জিনিসগুলো যখন প্রিন্সিপাল দাঁড় করিয়েছে তখন খুব কঠিন ছিল, এখন আর এত বেশি কঠিন না। স্লিপের মান 0.1% থেকে 3% পর্যন্ত ভ্যারি করতে পারে নো লোড টু ফুল লোড স্পিড পর্যন্ত। 0.1 থেকে 3% পর্যন্ত, এর বেশি নরমালি খুব বেশি ভ্যারি করে না। স্লিপ খুব বেশি ভ্যারি করে, কারণ কনস্ট্যান্ট স্পিড মোটর তো, সো স্লিপ এই রকম মোটামুটি ভ্যারি করে 0.1 থেকে 3% পর্যন্ত। এই জন্য এটাকে বলা হয় কনস্ট্যান্ট স্পিড মোটর। তাই চাইলে যে আমি 50% স্লিপ দিলাম, এটা কাজ করবে না, তখন এর এফিসিয়েন্সি অনেক বেশি কমে যাবে, মোটর অনেক বেশি গরম হয়ে যাবে, অভাব হয়ে যাবে। লাস্ট দিকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করা আছে, আমি যে কথা বলতেছিলাম যে আমি যে স্টেটরে 3 ফেজ সাপ্লাই ইউজ করলে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয়, সেই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্লেইন করা যায় সেই এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি। আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি এই জিনিসটা কিভাবে হয়। শুরুতে ধরো এটা প্রথম কেস, 3 ফেজ সাপ্লাইয়ের ফিগারটা যখন আমি 3 ফেজ সাপ্লাই স্টেটরে দিব, তখন যদি তার একটা অসিলোস্কোপে দেখার চেষ্টা করি যে এই ওয়েভগুলো বা 3 ফেজ সাপ্লাইয়ের বিহেভিয়ারটা কেমন হচ্ছে, তার শেপটা ঠিক এইভাবে হবে। ফেজ 1 এইভাবে শুরু হবে, ফেজ 2 120 ডিগ্রি পরে শুরু হবে, ফেজ 3 240 ডিগ্রি পরে শুরু হবে। এরকম করে আমি ঠিক ওয়েভ শেপটা এরকমই দেখতে পাবো, এবং একে অপরটার উপর জড়াজড়ি করে সাপের মতো করে চলে গেছে এমন মনে হবে। একটা আছে 0 ডিগ্রিতে, একটা আছে 120 ডিগ্রিতে, আর একটা আছে 220 ডিগ্রিতে অথবা -120 ডিগ্রিতে। এই তিনটা ফেজ যখন সাপ্লাই দেই সাইমultaneously, তখন চিন্তা করো প্রথম কেজে ফ্লাক্সটা এই বরাবর ছিল, প্রথম কেজে কোনো না কোনো ফ্লাক্স এই বরাবর ছিল। যে কোনো একটা পয়েন্ট আমি নিয়েছি, হয়তো এই পয়েন্টের জন্য চিন্তা করতেছি, এই পয়েন্ট যখন ছিল তখন ফ্লাক্সটা এইখানে ছিল। আচ্ছা, এখন এই ওয়েভটা প্রপাগেট করে হয়তো এই পয়েন্টে আসছে, ওয়েভটা তো প্রপাগেট করতেছে অল টাইম। সো এই পয়েন্টে আসছে, এই পয়েন্টে যখন ছিল সে তখন দেখা যায় যে এই ফ্লাক্সটা ডিরেকশনটা তখন এইখানে চলে এসেছে, এখান থেকে সরে এখানে চলে গেছে, যে ফ্লাক্সটা আছে এটা সরে ওই দিকে চলে গেছে। দ্বিতীয় পয়েন্ট হয়তো এখানে ছিল, হয়তো সাপোজ তার জন্য ফ্লাক্সটা দেখা যাচ্ছে উপরের দিকে আরো সরে গেছে,
নেট ফ্লাক্স বলা হয়। সো এখানে যে ফ্লাক্সটা ছিল নেট ফ্লাক্স, সেই নেট ফ্লাক্সটা এদিকে সরছে আবার এদিকে সরছে। সো আস্তে আস্তে মনে হচ্ছে এটা ঘোরার চেষ্টা করতেছে। সো সিনক্রোনাস স্পিডে এখন সে ঘোরা শুরু করবে না। এটা থিওরি দিয়ে বোঝাচ্ছি যে খুব অল্প, স্যার কয় সেকেন্ডের ভিতরে এরকম যাবে। 1 সেকেন্ডে যে কতবার ঘুরবে সেটা তুমি নিজেও হিসাব না করে তুমি বুঝতে পারবে না, পোল এবং ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে যেটা কতবার এরকম করে একটা সার্কেল সে মারতে পারে। বুঝতে পারলাম? তো এই জিনিসটা বিএল থ্রেজার বইয়ের একটা প্রমাণ আছে। যদি কারোর ইন্টারেস্ট থাকে আমার কাছে এসো, আমি ডিটেইলস বুঝিয়ে দিব যে এটা কিভাবে রোটেট করে, ফ্লাক্সটা কিভাবে রোটেট করে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আগামী ক্লাস হচ্ছে আমি ইন্ডাকশন মোটর অন লোডে কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব। কিন্তু যাওয়ার আগে আমি একটা ভিডিও দেখাবো। এই যা পড়িয়েছি সেই জিনিসটা একটা সামারাইজ করে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখো। ও ঘুমে খুবই ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, এই ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল ওনারা বর্ণনা করছে, আমরা সেটা একটু দেখি। হ্যাঁ,